আজ আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রেসিপি। অনেকেই অনেক রকমভাবে এঁচোড় চিংড়ি তৈরি করে থাকেন, আর এই রেসিপিটি বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি এঁচোড় চিংড়ি। নমস্কার বন্ধুরা, আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের এঁচোড়, আর এঁচোড়টাকে কেটে নিতে হবে। এটা অনেকের কাছে একটু কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এঁচোড় কাটার আগে অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন, তারপর কেটে নেবেন। মাঝখানের এই শক্ত অংশটা আর বাইরের খোলাটা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে এঁচোড়টা কেটে নিয়েছি। একইভাবে আমি নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু, সেগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি বেশ কিছুটা চিংড়ির খোলাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে আরও বড় সাইজের চিংড়ি নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের চিংড়িটা নিয়েছি, আর সমস্ত খোলা এবং চিংড়ির মাথাটা বাদ দিয়ে চিংড়িগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুগুলো একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার একেবারে প্রয়োজন নেই, এই 50% মতো সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। তো 50% এখানে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে সম্পূর্ণভাবে তুলে নেব এবং একই জলের মধ্যে এঁচোড়গুলো ভাপিয়ে নেব। খুব বেশি এঁচোড়গুলোকেও সেদ্ধ করব না, 50%-এর মতোই সেদ্ধ করে নেব। তো লবণ আর হলুদ দিয়ে যদি এভাবে এঁচোড় সেদ্ধ করা হয় তাহলে এঁচোড় কোনোভাবেই কালো হয়ে যায় না। এঁচোড়গুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো জল থেকে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি। যে চিংড়িগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব ভালোভাবে চিংড়িগুলো মাখিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 টেবিল চামচের মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে ভীষণ ভালো হয়। এই তেলের মধ্যেই চিংড়িগুলো ছেড়ে দিলাম, আর অল্প একটু সময় ধরে চিংড়িগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি চিংড়ি কিন্তু ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট চিংড়িগুলো ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি সময় কিন্তু চিংড়ি ভাজবেন না, তাহলে একটু ছিবড়ে টাইপের হয়ে যেতে পারে। তো আমি চিংড়িগুলোকে এখানে ভেজে নিয়েছি। এরপর চিংড়িগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে ভাপানো আলুগুলো ভেজে নেব। এভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এভাবেই ভেজে নেওয়া হয়, তাই তার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তুলে একটা প্লেটে রেখে দেওয়ার পর আবার ওই একই তেলের মধ্যে এঁচোড়গুলোকে ভেজে নেব। আর এভাবে যদি এঁচোড় ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একদম মাংসের মতো এই এঁচোড়ের রেসিপিটি লাগবে। তো খুব ভালোভাবে এঁচোড়গুলোকে এখন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন এখানে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এখন এই এঁচোড়গুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে নিয়েছি বেশ কয়েকটা লবঙ্গ, দারুচিনি, 3টে ছোট এলাচ, অল্প একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, তাহলে গ্রেভিটাও ভীষণ ভালো হয়। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। অল্প একটু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, কারণ সেদ্ধ করার সময় আমরা এঁচোড় আর আলুর মধ্যেও লবণ ব্যবহার করেছি। আর এখন লবণটা ব্যবহার করলাম, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
খুব ভালোভাবে সব কিছু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা, আর লঙ্কা গুঁড়ো আর হলুদটা তেলের মধ্যেই দেওয়া হয়েছে, কারণ তাহলে ভীষণ ভালো একটা কালার আসবে। খুব ভালোভাবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। একই সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখনও আমি কিন্তু কোনো রকম ঝাল ব্যবহার করিনি। অল্প একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কার বাটা। আপনারা চাইলে অবশ্যই গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করছি ঝালের জন্য। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। একদম লো ফ্লেমে রেখেই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা একদম ওপরে উঠে এসেছে। এখন খুব ভালোভাবে আবারও একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড়। এভাবে যদি এঁচড়ের রেসিপি তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একদম কষা মাংসের মতো খেতে হবে। তো খুব ভালোভাবে মশলার সাথে এঁচড় আর আলু মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষতে দেব। 5 থেকে 7 মিনিটের পর ঢাকা খুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম জল। গ্রেভিটা আপনারা কীরকম রাখবেন সেই হিসাবে এখানে জলটা অ্যাড করবেন। আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আবারও হতে দেব। তো দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আর এঁচড়টা একদম সুসেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন। খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এঁচড়টা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। প্রেসার কুকারে দেওয়ার কোনো প্রয়োজনই নেই যদি এভাবে আপনারা রান্না করেন। অল্প একটু লবণ এখানে কমন হচ্ছিল, তাই লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচের মতো, আর 1 চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম। খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব। লবণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন, কারণ লবণটা অনেকবার ব্যবহার করা হয়েছে, তাই লবণটা নিজেদের পরিমাণ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন। সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে এভাবেই রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচড় চিংড়ি। চিংড়ির যে আলাদা একটা গন্ধ হয় সেটা পুরো সবজির মধ্যেই কিন্তু ছড়িয়ে যাবে। এখন পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।